রাত আলতো করে মাথা নাড়ালো রুদ্রের কথায়। কথাটা বলেই মুচকি হেসে স্থান ত্যাগ করলো রুদ্র। শুভ্রা তখন ধূপ করে এসে বসলো রাতের পাশে। ঠিক তখনই জিহাদ তার পা ধরে এক লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাবিজান কেমন আছেন? আমি আপনার একমাত্র উপস ঠুক্কু দুই মাত্র দেবর, দোয়া দিন আমাকে। আচমকা পা ধরায় হক চুকিয়ে গেল রাত। জিহাদের অবস্থা দেখে হো হো করে হেসে উঠল শুভ্রা। জিহাদের করা এমন কাণ্ডে কিছুটা অবাক হলে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হেসে উঠল রাত। তখনই মৃত্তিকা এসে হাজির হলো তাদের মাঝে। শুভ্রাকে টান মেরে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে রাতের পাশে বসলো। তারপর মিষ্টি করে হেসে জড়িয়ে ধরল রাতকে। বিনয়ী স্বরে বলল, কখনো ভাবে চলে যাওয়াই রাগ করনি তো? আসলে চিত্রার এত পরিমাণের মাথা ব্যথা করছে যে বেচারের বমি আসছিল, তাই তখন এভাবে হট্টগোল করে গেস্ট রুমে চলে এসেছিলাম। রাত সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে বলে উঠল, ছি ছি আপু, রাগ করতে যাব কেন? আমি একটুও রাগ করিনি সত্যি। রাতের বলার ভঙ্গি দেখে হেসে উঠল মৃত্তিকা। রাতকে ভীষণ পছন্দ হয়েছে তাদের সবার। মিষ্টি করে হেসে রাতের দিকে তাকিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। ভীষণই মায়াবী দেখতে মেয়েটা। চোখজোড়া ভীষণ সুন্দর মেয়েটার। গাঢ় গোলাপি ঠোঁট সূক্ষ্মভাবে বাঁকানো, যেন অর্ধেক বলা কোনো কথা এখনো থেকে গেছে সেখানে। মুখের বাম গালে চোখের নিচে ছোট্ট একটা তিল, যেন অবাক করা চাঁদের গায়ে একটুখানি দাগ। দেখলেই মন জুড়িয়ে যায়। প্রথম নজরে যে কারো মন ধরে যাবে রাতকে। কোমর পর্যন্ত লম্বা রেশমি গাঢ় কালচে বাদামি রঙের চুল তার। উজ্জ্বল হলদে দীপ্ত গায়ের রং তার, ঠিক যেন সূর্য ডোবার আগে পড়ন্ত রোদের শেষ আলো তার গায়ে এসে পড়ে থেকে গেছে। মনে মনে মাশাআল্লাহ বলে উঠল মৃত্তিকা। তোমরা বরং রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে সবাই আড্ডা দেব। শুভ্রার কথায় রাতও সম্মতি জানিয়ে বিশ্রাম নিতে বলল তাদের। এক এক করে যে যার জন্য বরাদ্দ করে রাখা রুমে চলে গেল। রুদ্র ও জিহাদ থাকবে এক রুমে, মৃদু থাকবে শুভ্রার সাথে, আর চিত্রা এবং মৃত্তিকা থাকবে এক রুমে। সন্ধ্যার ধূসর আলো ধীরে ধীরে ম্লান হতে লাগলো। আকাশের গায়ে ছোপ ছোপ নীলচে রং ঘনিয়ে উঠতে লাগলো নিঃশব্দে। পশ্চিম দিগন্তের শেষ রংটুকু হারিয়ে যেতে না যেতেই চারপাশে নেমে এলো হালকা অন্ধকার। গাছের পাতাগুলো একে একে ছায়ায় মিশে গেল। পাখিরা নিজ নিজ আশ্রয় স্থানে ফিরে গেল। বাতাসের গতিও যেন একটু মন্থর হয়ে এলো। রাত বাজে ৯:৪৫। এতক্ষণ শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কাজ করছিল রাত। সন্ধ্যা থেকেই গল্প করেছে শুভ্রা, মৃত্তিকা আর মৃদু সহ সবার সাথে। রুদ্র এখন রুদ্ধের সাথে গল্প করতে ব্যস্ত রুদ্ধের রুমে। জিহাদ আর চিত্রা দুজনেই ঘুমোচ্ছে। ফ্রেশ হয়ে কোনোরকম অল্প কিছু খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। লম্বা সময় জার্নি করার কারণে মাথা ব্যথা করছে তাদের। টানা অনেকক্ষণ গল্প করে রাত পরে নিজেই উঠে এসেছে শাশুড়ি মাকে সাহায্য করতে। যদিও তিনি কড়াভাবে নিষেধ করে দিয়েছিল রাতকে রান্নাঘরে আসতে, তবুও রাত শোনেনি। হাতে হাতে ডাইনিং টেবিলে খাবার সাজাতে লাগলো রাত। বেশি ভারী খাবার করেনি আজ রানু বেগম। লাউ শাক, ডাল ভুনা আর আলু ভর্তা করেছে, শুধু সাথে সাদা ভাত। যেহেতু দীর্ঘ সময় জার্নি করে এসেছে, তাই রাতের খাবারটা হালকা পাতলা রেখেছে সে। রাত গিয়ে শুভ্রা, মৃত্তিকা এবং মিরুকে ডেকে আনলো রাতের খাবার খেতে। তারপর তার শ্বশুর আহাদ আব্রাহামকে ডেকে পা বাড়ালো জামিনা বানুর রুমের দিকে। জামিনা বানুর রুমে ঢুকতেই তাকে নামাজের পার্টিতে দেখল রাত। নামাজ শেষ করে বসে বসে তসবিহ গুনছেন জামিনা বানু। পরনে তার দামি জামদানি শাড়ি। তাকে দেখেই বোঝা যায় যুবতী বয়সকালে তিনি কতটা শৌখিন ছিলেন। জামিনা বানুর আচার আচরণ এবং ব্যবহারে আভিজাত্যের ছোঁয়া আছে। তাকে দেখতেও ভীষণ আদরে। রাতের মনটাই ভালো হয়ে গেল জামিনা বানুকে দেখে। রাতের সব সময় শখ ছিল তার নানি শাশুড়ি অথবা দাদি শাশুড়ি থাকবে। তার এতদিনের শখটা আচমকাই যেন পূরণ হয়ে গেল। রাত ধীর পায়ে আসতে গিয়ে বসলেন তার কাছে। মিষ্টি করে আলতো স্বরে ডাকলো দাদিমা বলে। দাদিমা ডাক শুনতে পিছনে ফিরে তাকালেন তিনি। তার নাতি নাতনিদের মধ্যে একমাত্র রুদ্ধই তাকে দাদিমা বলে ডাকে। এই বিষয়টা রাতের জানা নেই, যদিও রাতের দিকে ফিরে মিষ্টি হাসলেন তিনি। তিনি বলতে বাধ্য যে রাতকে তার প্রথম দেখাতেই মনে ধরেছে, ভীষণ পছন্দ হয়েছে তার রাতকে নাতবউ হিসেবে। দাদিমার হাসির উত্তরে রাতও মিষ্টি করে হেসে বলল, আপনার নামাজ পড়া শেষ হলে রাতের খাবার খেতে চলুন দাদিমা।
রাতের কথা সম্মতি জানিয়ে আসতে উঠে পড়ল জামিনা বানু রাতের হাত ধরেই। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। রাত ডাইনিং টেবিলে পৌঁছে গিয়ে দেখল রুদ্র ততক্ষণে নেমে বসে পড়েছে। রুদ্র আর জিহাদ তার পাশে বসেছে। বিপরীতে বসেছে মৃত্তিকা, মৃদু, শুভ্রা এবং চিত্রা। রাত তাকালো রুদ্রের দিকে। রুদ্রের গায়ে এখন সাদা টি শার্টটির বদলে ফুলহাতা সাদা শার্ট। এক মনে ফোরে কি যেন করে যাচ্ছে সে। রাত দাদিমার হাত ধরেই তাকে বসিয়ে দিল ডাইনিং টেবিলে। আহাদ আব্রাহাম অনেক আগেই বসে পড়েছে টেবিলে। সবাই জামিনা বানুর আসার অপেক্ষায় ছিল এতক্ষণ। তিনি এসে ডাইনিং টেবিলে বসতেই এক এক করে সবাই খাওয়া দাওয়া শুরু করলো। রাত এবং রানু বেগম বাদে। রানু বেগম খাবেন সবার শেষে। রাতকে রানু বেগম সবার সাথে বসতে বললে রাত বলে ওঠে সে তার সাথে সবার শেষে খেয়ে নেবে। এত মানুষের মাঝে অস্বস্তি লাগতে পারে ভেবে তিনিও জোর করেনি রাতকে। একে একে সবার খাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার মাঝেই রাতের চোখ গিয়ে আটকে গেল চিত্রার দিকে। মেয়েটা আসার পর থেকেই একটা শব্দ শুনতে পায়নি তার মুখ থেকে। রাত একদম চুপচাপ হয়ে আছে মেয়েটা। মেয়েটার ড্রেস আপ দেখে বোঝা গেল সে খুবই আধুনিক। লেডিস শর্ট গেঞ্জি এবং একটা প্লাজো পরে আছে সে। গায়ে ওড়না নেই। আর চোখে রুদ্ধকে দেখছে আর খাচ্ছে মেয়েটা। চুলে তার কালচে খয়েরি কালার করা। হাতের নখে আছে বিশাল বড় ফেক নেলস। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রাত চিত্রাকে। চিত্রাকে দেখে মোটেও তার মনে হচ্ছে না যে সে এই কাজিন মহলের কেউ। চিত্রা যে রুদ্ধর কাজিন না সে বিষয়টা সে এখনও জানে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সব গুছিয়ে উপরে আসতেই তার হুট করে মনে পড়ল আজ তাকে রুদ্ধের সাথে এক রুমে থাকতে হবে। পরক্ষণে মনে পড়ল শুধু আজ না, আজ থেকে প্রতিদিনই তাকে রুদ্ধের সাথে থাকতে হবে। এটা ভাবতেই গলায় শ্বাস আটকে গেল রাতের। সে ভেবেছিল শুভ্রার রুমে লুকিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু মৃদু সে রুমে থাকায় তা আর সম্ভব হলো না। রুদ্ধের রুমের সামনে গিয়ে পায়চারি করতে লাগলো রাত। অসম্ভব অস্থির লাগছে তার। দুপুরবেলায় লোকটার গায়ে কফি ঢেলে দিয়েছে সে। তখনকার করা সেই কাজের জন্য তাকে যদি এখন বকা দেয়। এমনিতেও প্রচণ্ড ভয় পায় সে রুদ্ধকে। দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। মনে মনে হনুমান বলে রুদ্ধকে বকে দিতে ভুলল না রাত। তারপর জোরে শ্বাস নিয়ে দরজা খুলে আবার আটকে দিল দরজা। তার এমন কাণ্ড কারখানা এতক্ষণ তার পেছনে দাঁড়িয়েই বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দেখছিল রুদ্ধ। রুদ্রের সাথে গল্প করতে করতে ছাদে গিয়েছিল তারা। কেবলই রুমে ফিরল সে। দরজার সামনে দাঁড়িয়ে রাতকে এমন করতে দেখে চুপ করে দাঁড়িয়ে গিয়েছিল সে। হাতল ধরেই রাত মাথাটা এলিয়ে দিল দরজায়। সেভাবেই মাথাটা দরজার সাথে লাগিয়ে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। হঠাৎই পেছনে কারো অস্তিত্ব টের পেতেই পেছনে ফিরে তাকালো রাত। পেছনে ফিরে রুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখেই ভয়তে লাফিয়ে উঠল। আচমকা রুদ্ধকে এভাবে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল রাত। রাতকে এমন হাঁসফাঁস করতে দেখে সোজা হয়ে দাঁড়ালো রুদ্ধ। তারপর পকেটে হাত গুজে রুমে ঢুকে গেল রাতের পাশ কাটিয়ে। বাহিরে তখন রাত দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ভেতরে যাবে কিনা তা নিয়ে। লোকটাকে দেখলেই ভয়তে তার গায়ে কাটা দেয়। কেন সে নিজেও জানে না। বিষয়টা নিয়ে রাত প্রচণ্ড বিরক্ত। তখনই আচমকা পেছন থেকে রুদ্ধ তার ছোট্ট মাথাটা ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিল ঠাস করে। বিষয়টা এত দ্রুত ঘটে গেল যে রাত কিছু বুঝে ওঠার আগেই রুদ্ধ তার মাথা ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা দিল। বোকার মতো ড্যাব ড্যাব করে রাত রুদ্ধের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে পা বাড়ালো ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চোখ গেল বিছানায় এখন আর শুয়ে থাকার রুদ্ধের দিকে, যার পাশে চুপটি করে শুয়ে আছে পুফি। রুদ্ধ চোখ বুজে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে পুফির গায়ে। রাত ভাবল সে এখন কোথায় শোবে। রুদ্ধের পাশে এক বিছানায়। চোখ মেলে তাকিয়ে রাতকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্ধ কপাল কুঁচকে বলে উঠল, সারা রাত ভূতের মতো এভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যান থাকলে বারান্দায় গিয়ে দাঁড়াতে পারো। রাত 12টার পর তোমার আরো সংঘর সাথে চলে আসবে সেখানে। রুদ্ধের কথায় কেঁপে উঠল রাত। ভূতে তার ভীষণ ভয়। মাথা নিচু করে মৃদুস্বরে জিজ্ঞেস করল, আমি কোথায় ঘুমাবো? রাতের এমন প্রশ্নে ছাড়া গলায় রুদ্ধ ব্যঙ্গ করে উত্তর দিল, এত বড় বিছানায় যদি না হয় তাহলে বাথরুমে শুতে পারো। কথাটা বলে পুফিকে তার জায়গায় শুয়ে দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল রুদ্ধ। রুদ্ধ শুয়ে পড়তেই গুটি গুটি পায়ে রাত গিয়ে শুয়ে পড়ল তার বিপরীত পাশে।
রাত বিছানায় এসে শুতেই ঠাস করে লাইট নিভিয়ে দিল রুদ্ধ। রুদ্ধ লাইট অফ করতেই রাত রুদ্ধের দিকে তাকালো। সে এখন কিভাবে এই লোককে বলবে যে তার অন্ধকারে ভয় করে? উপায় না পেয়ে বেচারি রাত এত বড় খাটের এক কোণায় পড়ে রইল। পুরো রুম অন্ধকারে ঢেকে আছে। হুট করে ভয় লাগতে লাগলো তার। ভয়তে একটু একটু করে সরতে লাগলো রাত। এক আঙ্গুল উঁচিয়ে হাতরে খুঁজতে লাগলো রুদ্ধকে। আঙ্গুল দিয়ে রুদ্ধের শক্তপোক্ত বিশাল পিঠে গিয়ে ঠেকতেই খুঁজে পেল তাকে। রুদ্ধের পিঠের কাছে সরে শোভে তখন খেয়াল করলো পুফি তাদের মাঝে অর্ধেকের বেশি জায়গা নিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। রাত পুফির দিকে একবার তাকিয়ে পুফিকে কোলে তুলে নিজের পাশে শুইয়ে দিল। তারপর আস্তে গিয়ে শুয়ে পড়ল রুদ্ধের পিঠ ঘেঁষে। রুমের সমস্ত শব্দ থেমে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে রুমটা। রুদ্ধের পিঠে নিজের পিঠে লাগিয়ে চোখ বন্ধ করল রাত। আরেক হাতে পুফিকে ধরে রাখলো। তারপর কোনো রকম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। রুদ্ধ তখন রাতের এসব কাণ্ড দেখে উল্টো পাশ ফিরে বিরক্তিতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর রাতকে পাত্তা না দিয়ে নিজের মতো উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আস্তে রাতও গভীর ঘুমিয়ে চলে গেল। এখনও পুরোপুরি জেগে ওঠেনি পৃথিবী। চারপাশে সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরে, যেন আকাশের বুক চিরে নিঃশব্দে উকি দিচ্ছে নতুন দিনের সূচনা। আকাশের রং তখনও ফ্যাকাশে নীল, তাতে হালকা সোনালি ছায়া পড়েছে পূর্ব দিগন্ত থেকে। বাতাসে একটা স্বচ্ছ ঠান্ডা ভাব, যেন রাত আর সকাল একসঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে শেষ আলোর দ্বিপথে। ছোট ছোট শব্দ, দূরে কোথাও একটা ঘুঘুর ডাক কিংবা শীতল বাতাসে কেঁপে ওঠা পাতার কণ্ঠস্বর সব মিলে এক নিঃশব্দ সঙ্গীত সৃষ্টি করছে। বারান্দার দরজা গতকাল রাতেও লাগায়নি রুদ্ধ, তবে ইচ্ছে করে লাগায়নি সে। বারান্দার সফেদ পাতলা পর্দা ভেদ করে সুরসুর করে বাতাস ঢুকছে ভেতরে। ছোট ছোট চড়ুই পাখি গ্রিলে ছোট ছোট ফাঁক ভেদ করে ভেতরে ঢুকে কিচিরমিচির করতে ব্যস্ত হয়ে পড়েছে যেন। আচমকা নাকের কাছে সুরসুরি লাগতেই ঘুম ছুটে গেল রুদ্ধের। ঘুম থেকে উঠতেই পিট পিট করে চোখ মেলে চাইল সে। হুট করে বুকের ডান পাশটায় ভারী ভারী ঠেকল তার। চোখ ছোট ছোট করে সেদিকে তাকাতেই দেখতে পেল এলোমেলো হয়ে শুয়ে থাকা মেয়েটা তার বুকের মাঝে। পুফির ঘুম ভেঙেছিল আরও আগে। রুদ্ধের পায়ের কাছে বসেছিল সে। পুফি রুদ্ধের ঘুম ভেঙে গেছে দেখেই আদর নিতে ছুটে এলো। রুদ্ধের বুকের উপর উঠিয়ে আলতো করে মাথা ঘষে দিল রুদ্ধের গালের সাথে। রুদ্ধ হাত বাড়িয়ে আদর করে দিল তাকে। তারপর বুকের কাছে লুটিয়ে থাকা আরেকটা বিড়ালের দিকে তাকালো সে। মেয়েটা কখন তার এত কাছে চলে আসলো ভাবতে লাগলো তা। তারপর আলতো করে রাতকে বালিশে শুইয়ে দিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আলসেমি ছড়ল রুদ্ধ। দুপাশে হাত মেলে দিয়ে তারপর গিয়ে পুফির খাবার বাটিতে ক্যাট ফুড ঢেলে দিল তাকে। খাবার পেয়ে এক লাফে খাট থেকে নেমে গেল পুফি। তারপর লেজ নাড়াতে নাড়াতে খেতে থাকলো। রুদ্ধ এক পলক সেদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। পুফি খাবার খেয়েই ওয়াশরুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার পাপা বের না হওয়ায় আবার বিছানার উপর লাফ দিয়ে উঠে বসে পড়ল। তাদের রুমে হুট করে নতুন কাউকে দেখে কিছুটা অবাক হলো সে। গতকাল রাতে পুফি ঘুমিয়েছিল যখন রাত এসেছিল, তাই সে তখন রাতকে দেখেনি। নাক টেনে রাতের গন্ধ নিল পুফি। তারপর আস্তে গিয়ে রাতের গায়ের উপর উঠে গোল হয়ে গিয়ে বসলো। ড্যাব ড্যাব করে দেখতে লাগলো রাতকে। সে রাতকে চেনে, এর আগেও দুবার দেখেছে সে। তাকে ভীষণ আদর করেছিল রাত। আহ্লাদি হয়ে রাতের মুখের সঙ্গে নিজের মাথা ঘষতে লাগলো পুফি। আচমকা নরম তুলতুলে ছোঁয়া পেয়ে ঘুম হালকা হয়ে আসলো রাতের, কিন্তু চোখ খুলল না। রুদ্ধ ততক্ষণে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে বিছানায় রাতের গায়ের উপর পুফিকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। মেয়েটা দেখি এখন তার মেয়েকেও বশ করে নিয়েছে। রুদ্ধের তুলা কন্যা ওরফে পুফি খুবই খুঁতখুঁতে স্বভাবের বিড়াল, সহজে কারো কাছে যায় না। পুফির দিকে এক পলক চেয়ে বারান্দায় পা বাড়ালো রুদ্ধকে বারান্দায় যেতে দেখে পুফিও তার পিছু পিছু লেজ সোজা করে দৌড় দিল। ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে রাত। ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু এখনও চোখ খোলেনি সে। পিটপিট করে চাইলো আলতো করে। উঠে বসতেই হুট করে মন খারাপ হয়ে গেল তার। আজ তার মাকে ভীষণ মনে পড়ছে। মা তাকে সবসময় মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে ওঠাতো। বাড়ি থেকে আসার পর একবারের জন্যও কথা হয়নি তার কারো সাথে। মুখ ফুটে কাউকে বলতেও পারছে না যে আমাকে নিয়ে যাও ও বাড়ি।
আমার সবাইকে ভীষণভাবে মনে পড়ছে, খুব মিস করছি। রুদ্ধ রুমে ঢুকে রাতকে এভাবে বিষণ্ণ হয়ে চুপচাপ বসে থাকতে দেখেও কিছু বলল না। বিনা কারণে কথা বলা পছন্দ না তার। তবুও রাত এভাবে ঝিমোচ্ছে, ভ্রু কুঁচকে এগিয়ে গেল রাতের দিকে। রাতের কপালে রুদ্ধ তার ডান হাতের এক আঙুল দিয়ে মাথা উঁচিয়ে ধরে বলল, এই মেয়ে, তোমার ঘাড়ে ভূত টুত আছে নাকি? ভূতের মতো এমন করে আছো কেন? হ্যাঁ, রাত রুদ্ধের দিকে পিট পিট করে তাকালো। রুদ্ধ বিরক্ত হলো, এই মেয়েকে কিছু বললে এভাবে তাকিয়ে থাকে কেন? রুদ্ধের এমন কথাই রাত কপালে ভাঁজ ফেলল। আজব তো, সে কখন কি করল? সে ঘুম থেকে উঠলই তো কেবল। এই গরিলার মাথায় সমস্যা আছে নাকি? রাত কিছু বুঝে উঠতে না পেরে বোকা বোকা কণ্ঠে বলল, কি হয়েছে? আমি কি কিছু করেছি? রুদ্ধ রাতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে কার সাথে কথা বলছে? এই মেয়ের সাথে কথা বলা আর দেয়ালের সাথে কথা বলার সমান। রাতের প্রশ্নের উত্তর না দিয়ে বারান্দার দিকে পুনরায় পা বাড়ল রুদ্ধ। রাত সেদিকে কিছু না বুঝে তাকিয়ে রইল। আজ শুক্রবার, আজ বন্ধের দিন, তাই রুদ্ধের কোনো তাড়া নেই। আজ এত সকালে ঘুম ভেঙে গেছে যেহেতু, তাই ভাবলো বারান্দায় বসে কিছুক্ষণ বই পড়বে। তাই আবার পা বাড়ালো বারান্দায়। রাত ধীর পায়ে বিছানা থেকে নামলো, তারপর পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়লো রুম থেকে। নিচে গিয়ে দেখলো পারুল খালা ঘর ঝাড়ু দিচ্ছে। রাত রান্নাঘরে ঢুকে পড়লো, তারপর ভাবতে লাগলো কি রান্না করবে আজ সকালে। তখন দেখলো পারুল খালার রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে গরুর মাংস বের করছে। রাতকে দাঁড়িয়ে থাকতে দেখেই জিজ্ঞেস করলো, এত জলদি উঠে পড়লেন যে আম্মা, কিছু লাগবো? রাত মুচকি হেসে জবাব দিল, না খালা, আমার কিছু লাগবে না। আর আমাকে আপনি করে বলতে হবে না, আপনি বরং আমাকে তুমি করেই বলবেন, কেমন? জবাবে মাথা নেড়ে হাসলেন তিনি। রাতের ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন তিনি। মেয়েটা সবসময় শান্ত হয়ে থাকে, তাই সে ভেবেছিল হয়তো অহংকারের কারণে কথা বলে না। বড়লোক বাড়ির মেয়ে বলে কথা, তার উপর আবার বড় বাড়ির বউ হয়েছে। কিন্তু তার এ ভুল ধারণা ভেঙে দিল রাত। ততক্ষণে রাত আটার কৌটো থেকে আটা বের করে সেদ্ধ করার জন্য চুলায় পানি গরম হতে দিয়ে পারুল খালাকে বলল, খালা, একটু কষ্ট করে মশলাগুলো কোথায় রাখা আছে একটু বলবে? উত্তরে তিনি বললেন, গতকাল রাতেই তিনি সবকিছু তৈরি করে রেখেছিলেন। ফ্রিজ থেকে এক এক করে বাটা মশলা বের করে দিতে লাগলেন। তারপর হাতে হাতে দুজন মিলে একটু একটু করে সব গুছিয়ে নিতে লাগলেন। রান্নার সবকিছু গোছগাছ হয়ে গেলেই রাত আটা সেদ্ধ করে রুটি বানাতে বসে পড়ল। ততক্ষণে আরেক চুলায় গরুর মাংস কষিয়ে দিয়েছে সে। পারুল খালা রাতকে এত নিখুঁতভাবে গুছিয়ে কাজ করতে দেখে কিছুটা অবাক হলেন। ভেবেছিলেন এতটুকু মেয়ে হয়তো কিছুই পারবে না, কিন্তু রাতকে দক্ষ হাতে সবকিছু সামলাতে দেখে বুঝলেন পাকা রাঁধুনি এই মেয়ে। রাতের রুটিগুলো বেলা হয়ে গেলেই এক এক করে ভেজে নিতে বলল পারুল খালাকে। অপরদিকে গরুর মাংস কষাতে লাগলো রাত। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা এক এক করে উঠে পড়েছে। রানু বেগম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রান্নাঘরে ঢুকে বিস্ময় ফুটে উঠল তার চোখে মুখে। রাতকে কোমরে ওড়না বেঁধে এভাবে কাজ করতে দেখে বেশ অবাক হলেন তিনি, সাথে কিছুটা খুশিও হলেন। কাছে গিয়ে রাতের ঘেমে থাকা মুখে হাত বুলিয়ে বললেন, তোকে এসব কাজ কে করতে বলেছে? হ্যাঁ, দেখি সরে যা এখান থেকে। দেখ তো কি অবস্থা করেছিস নিজের, ঘেমে কি অবস্থা হয়েছে। যা, এখন গিয়ে ওদের সবাইকে এক এক করে ঘুম থেকে গিয়ে টেনে তোল, গিয়ে বাকি রান্না আমি দেখছি। রাত না করল, কিন্তু রানু বেগম তা শুনলেন না। রাতকে গিয়ে যা বলেছেন তা করতে বললেন। রাতও বাধ্য মেয়ের মতো উঠে গেল উপরে। রাত ধীর কদমে এগিয়ে গেল শুভ্রার রুমের দিকে। শুভ্রা এবং মৃদুকে ঘুম থেকে উঠানোর উদ্দেশ্যে পা বাড়ালো রুমে রাত। তখনই চিত্রাকে নিয়ে তাদের কথোপকথন কানে আসতেই থমকে দাঁড়িয়ে পড়ল রাত। তখনই মৃদু হেসে আবার বলে উঠল, চিত্রার বাড়াবাড়ি কিছু করার সাহস নেই, রুদ্র ভাইয়াকে বেচারি যা ভয় পায়। শুভ্রা ফোনে চোখ জোড়া রাখা অবস্থায় উত্তর দিল, আরে আমি তো অপেক্ষায় আছি যে কখন ফ্রিতে চিত্রা হরিণ আমাদের তার মহাচিত্র দৃশ্য দেখাবে আর আমরা বিনোদন নিব। শুভ্রার কথা শুনে হো হো করে হেসে ফেলল মৃদু। রাতের কৌতূহল হতে লাগলো চিত্রাকে নিয়ে। মেয়েটা এমন চুপচাপ নাকি অন্য কোনো কারণ আছে? এভাবে ভাবতে ভাবতেই রুমে ঢুকলো রাত। তাদের কথার মাঝে রাতকে আসতে দেখে দুজনেই উঠে বসলো। রাত তাদের দিকে এগিয়ে গিয়ে নরম হেসে বলল, ও, তোমরা উঠে গেছো? আমি তোমাদের ডাকতে এসেছিলাম। নিচে মা তোমাদের সকালের নাস্তা করতে ডাকছেন। শুভ্রা ফোন রেখে রাতের দিকে এগিয়ে এসে বলে,
উঠে গেছি আমরা। কিন্তু আপনি এত জলদি উঠে গেছেন কিভাবে? আজ না আপনার দেরিতে ওঠার কথা। তা ভাইয়ার কি খবর? তোমার জামাইকে এখনো ঘুম? কথাটা বলে চোখ টিপ দিয়ে মুচকি মুচকি হেসে দুলতে দুলতে হালকা গুঁতো দিল শুভ্রা রাতকে। মৃদু রাতের দিকে তাকিয়ে তার ভ্রু নাচিয়ে ইশারা করতে থাকলো। বেচারি রাত তাদের কথার মাথা মুড়ো